আজকে যে টপিক তুমি দেখতে পাচ্ছ এখানে নেচার এন্ড সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই টপিকটাও মোটামুটি প্রায় সময় আসে, সেই জন্য এই বইটার জেরক্স আমি অলরেডি তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এবার এটা বিভিন্ন ভাবে কোশ্চেন আসে, দেখো এখানে লেখা আছে হোয়াট আর দ্য সালিয়েন্ট ফিচার্স কনস্টিটিউশন, এক্সপ্লেন সালিয়েন্ট ফিচার্স। আচ্ছা, তারপর কি লেখা আছে ডিফাইন কনস্টিটিউশন এন্ড সালিয়েন্ট ফিচার্স, describe the characteristics of Indian constitution, nature of Indian constitution। যাই আসুক এই একটাই মানে আনসার, আর তোমাকে সেই আনসারটা লিখতে হবে, মেন কথা হলো এই জায়গা। ঠিক আছে, তো আজকের কোশ্চেন হচ্ছে, আগের দিন একটা কোশ্চেন বলেছিলাম যে এক্সপ্লেইন দ্য ভেরিয়াস প্রভিশনস অফ সিটিজেনশিপ। তো আজকে একটা কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, মোটামুটি আসে নেচার এন্ড সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা একটু প্রিপেয়ার করবে। তো দুজনকেই বললাম, ইয়েস স্যার, দুজনকেই বললাম এটা একটু প্রিপেয়ার করবে, আর বইটা অলরেডি তোমাদের কাছে আছে, আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে স্যার। তো পেজ নাম্বার দেখে নেবে, এখানে তো পেজ নাম্বার হয়তো আশা করি আছে, এই যে 14 নম্বর পেজ। 14। ঠিক আছে, এখন আমি Yes, পড়ানোর sir. জন্য স্ক্রিন শেয়ার করেছি, তো যখন মানে এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। তো এবার বলতে গেলে ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, কারোর কিছু ডাউট থাকলে সঙ্গে সঙ্গে বলবে, আমি পড়াচ্ছি। আর যেটুকু ব্র্যাকেট দেওয়া আছে সেইটুকুই শুধু পড়বে, নিজে যখন পড়বে সেইটুকুই শুধু পড়বে, ও তোমার বইও ব্র্যাকেট দেওয়া আছে। তো আজকে আমরা ফার্স্ট ডিসকাস করব, দেখো লেখা আছে আমার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, এটা 6 হবে, হ্যাঁ 29 নভেম্বর নয়, 26 নভেম্বর Yes, 1949। sir. অর্থাৎ আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রথম গ্রহণ করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল কখন? 26 নভেম্বরে। গ্রহণ করলেই যে চালু হয়ে গেছে সেরকম কিন্তু নয়, প্রথমে গ্রহণ করা হয়েছে, তার পরবর্তীকালে সেটা সাইন করেছে। কে সাইন করেছে? প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনি এই সময়কার প্রেসিডেন্ট ছিলেন, উনি সেই সময় সাইন করেছিলেন। বাট ইট কেম ইনটু ফোর্স উইথ এফেক্ট ফ্রম 26 জানুয়ারি 1950। এবং এই কনস্টিটিউশনটা বলতে গেলে কার্যকরী কবে থেকে হয়েছিল, সেটা জানুয়ারি মাসের 26 1950 থেকে। এবার দেখো আমি ডিসকাস করছি সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। The Constitution of India is a comprehensive document containing elaborate details for the good governance of the country. অর্থাৎ বলতে গেলে কি বলছে এখানে, বলছে কনস্টিটিউশন হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ডকুমেন্ট, যার মধ্যে অনেক কিছু আছে এবং এটা ইলাবোরেট। ঠিক আছে, কিসের জন্য ইলাবোরেট ডিটেলস থাকে কনস্টিটিউশনের মধ্যে? কেন না, আমাদের যে গভর্নমেন্ট সেটা গুড গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। এবার আমি একটা একটা করে পয়েন্ট পড়বো। দেখো প্রথমেই আছে লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। এটা পড়বার আগে আমি এটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ব্রিফ আইডিয়া। সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন এতটাই বড়, পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ কনস্টিটিউশন আমাদেরই আছে, এবং যাদের 395 আর্টিকেল আছে, 12টা শিডিউল আছে। ঠিক আছে, এবং 2009 পর্যন্ত 108 বার অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি এবং এটাও জেনে রাখো যে এটা 5 গুণ বড় কনস্টিটিউশন অফ ইউএস এর থেকে এবং 7 গুণ বড় কনস্টিটিউশন অফ ফ্রান্সের থেকে। এই আমি জিনিসটা বলে দিলাম, এটাই আমি এখনই পড়বো। দেখো, the Constitution of India is longest and largest constitution of the all the written constitution of the world। পৃথিবীর সব থেকে মানে লংগেস্ট এবং লেন্দিয়েস্ট কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশন, এবং 5 টাইম বিগার দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ এবং 7 টাইম বিগার দ্য কনস্টিটিউশন অফ ফ্রান্স। এবং এখানে দেখো লেখা আছে ইট কনসিস্ট অফ 395 আর্টিকেল, 8টা শিডিউল আছে। ঠিক আছে, 8টা শিডিউল আছে, 107 টাইম অ্যামেন্ডমেন্ট হয়েছে 2009 পর্যন্ত। 108 টাইম হওয়ার কথা ছিল, বাট যেহেতু ওমেন রিজার্ভেশন বিলটা পাস হয়নি তাই জন্য 107 টাইম হয়েছে। তো এখানে বলেই দিয়েছে ওমেন রিজার্ভেশন বিল 2010 ওয়াজ পাস ইন দা, রাজ্যসভায় পাস হয়েছিল বাট পেন্ডিং ছিল লোকসভাতে। সো ইফ ইট ইজ পাস, যদি এটা পাস হয়ে যেত লোকসভায় তাহলে এটা 108 টাইম অ্যামেন্ডমেন্ট হতো। এইটা গেল লেন্দিয়েস্ট কনস্টিটিউশন। এইবার যেটা আসছে সেটা দেখো এখানে লিখছে, সেটা হচ্ছে এটাই যে তোমার প্রিএম্বল। প্রিএম্বল কাকে বলে? আচ্ছা, প্রিএম্বল জিনিসটা কি? গোটা যে কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে সারসংক্ষেপ হচ্ছে প্রিএম্বল। তো এইটা যেমন লেখা আছে তেমনই লিখতে হবে। ঠিক আছে, যেখানে বড়, যেখানে ছোট, যেখানে কমা, যেখানে দাড়ি, যা দেওয়া আছে হুবহু ডিটো তেমনই কপি করতে হবে। তো অ্যাকর্ডিং টু মিনিং অফ প্রিএম্বল এর মানে অনুসারে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড বাই দ্য পিপল দেমসেলস। ওকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবাসী, হ্যাভিং সোলেমলি রিসলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সভরিন, আমাদের সার্বভৌমত্ব আছে, সোশ্যালিস্ট আছে, সেকুলার ধর্মনিরপেক্ষতা আছে, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র আছে, এবং সমস্ত সিটিজেনকে সিকিউরিটি প্রদান করে থাকি। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, বিচার ব্যবস্থা আছে, সামাজিকতা আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে।
লিবার্টি অফ থট, মুক্ত চিন্তাধারা আছে, এক্সপ্রেশন আছে, বলতে পারবে যেটা ইচ্ছা, বিলিভ, ফেইথ এন্ড ওয়ার্শিপ, যে কোনো ভগবান পালন করতে পারবে। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, মানে স্ট্যাটাসটা খুব মানে ইকুয়াল, সবার স্ট্যাটাস সমান, ঠিক আছে, অপরচুনিটিও সবাই সমানই পাবে। অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল, এবং বলতে গেলে কি সবাই সবাই মিলে উন্নতি করবে। ফ্র্যাটার্নিটি অ্যাসিউরিং ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। প্রত্যেকটা মানুষের ডিগনিটি আছে, ডিগনিটি মানে সম্মান, এবং ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন মানে হচ্ছে দেশ অখণ্ড, ঠিক আছে। In our Constituent Assembly this 26th day of November 1949 do hereby adopt, enact and give ourselves to our constitution। আমাদের এই কনস্টিটিউশন 26th day of November 1949 এ, ঠিক আছে, অ্যাডপ্ট করা হয়েছিল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে এটা গেল প্রিএম্বল। এইবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে কি মৌলিক অধিকার। মৌলিক অধিকারের কথা এখানে বলা আছে। তো আমরা একটা জিনিস জানবো, ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 পর্যন্ত বলা আছে। আমরা পড়ি কত, 32 পর্যন্তই পড়ি, বাট আমাদের যখন লিখতে হবে তখন আমরা জানবো যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 পর্যন্তই আছে, এবং পার্ট 3 এ আছে এটা। আর একটা জিনিস বলে দিই যে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জুডিশিয়ারি এনফোর্সেবল, ঠিক আছে। যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। এই হলে জিস্ট। এবার আমি বলছি এটা, fundamental rights are guaranteed to every citizen of India in part 3 of part 3 12 থেকে 35 অফ কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনে 12 থেকে 35 এ এই ফান্ডামেন্টাল রাইটের কথা বলা আছে। এবং দিস রাইটস আর এনফোর্সেবল বাই দ্য জুডিশিয়ারি সিস্টেম। এই রাইটটা কিন্তু এনফোর্সেবল, জুডিশিয়ারি সিস্টেম দ্বারা এই রাইটটা এনফোর্সেবল অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট। যেহেতু মৌলিক অধিকার সেই জন্য এটা এনফোর্সেবল। এবং হোয়েন এনফোর্সেবল মানে কি কার্যকারী আছে, অর্থাৎ তোমার এটা বর্তমানে বলতে গেলে প্রয়োগ আছে আমাদের ভারতবর্ষে। এবং হোয়েন এভার দিস রাইটস আর ভায়োলেটেড, যদি সেই রাইট গুলো ভায়োলেটেড হয়, যদি সেই রাইট গুলো ভায়োলেট মানে ফান্ডামেন্টাল রাইট 12 থেকে 35 পর্যন্ত যদি ভায়োলেটেড হয়, দ্য অ্যাগ্রিভ পারসন মানে সাফারার পার্টি, যাকে প্লেন্টিফ বলতে পারো, ঠিক আছে, সে অ্যাকশন নিতে পারবে কোথায়, সুপ্রিম কোর্ট যেতে পারবে। কত নম্বর আর্টিকেল দিয়ে, 32 আর্টিকেল দিয়ে। আর যদি তার সুপ্রিম কোর্ট যাওয়ার অসুবিধা থাকে তাহলে কোথায় যেতে পারবে, হাইকোর্ট যেতে পারবে। কত নম্বর আর্টিকেল দিয়ে, 226, ঠিক আছে। বা 226 আর্টিকেলটা কিন্তু পার্ট 3 এর মধ্যে পড়ে না, 32 আর্টিকেলটা অবশ্যই পার্ট 3 এর মধ্যে পড়ে। দেন নেক্সট, নাও নেক্সট চলে এসেছি আমি এখানে আর একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে আমরা জানলাম ফান্ডামেন্টাল রাইট। এইবার আমরা কি জানবো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটাতে কি বলা আছে, এটাতে বলা, এটা জিনিসটা কি সেটা আমি একটা কথা আগে বলে দিই, জিনিস বলে দিচ্ছি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি হচ্ছে এমন কিছু রাইট, যে সমস্ত রাইট গুলো এখনো মৌলিক অধিকারের মধ্যে আসেনি, হয়তো আসবে ভবিষ্যতে। এটা কিন্তু জুডিশিয়ারি দ্বারা এনফোর্সেবল করা যায় না, ঠিক আছে, বাট পলিটিক্যাল পার্টি চাইলে এনফোর্সেবল করতে পারি। এটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, সংক্ষেপে বলা হয় ডিপিএসপি। The directive principle state policy contained in part 4 article 36 to 51 of the constitution set out the aims and objectives to be taken by the state in the governance of the country। অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কি, ডাইরেক্টিভ স্টেট পলিসি যেটা কন্টেইন আছে পার্ট 4 এ আছে, ওটা যেমন পার্ট 3 ছিল, এটা পার্ট 4 এ আছে, 36 থেকে 51 পর্যন্ত আছে। এবং এটাতে কি মানে বলতে গেলে একটা স্টেটের এইমস এন্ড অবজেক্টিভ বলা আছে, লক্ষ্যটা বলা আছে। এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি কি পলিটিক্যালি এনফোর্সেবল, রাজনীতির দিক থেকে এনফোর্সেবল, বাট লিগালি নট এনফোর্সেবল, আইনার দিক থেকে এনফোর্সেবল নয়। ইফ দ্য স্টেট ইজ নট এবল টু ইমপ্লিমেন্ট দিস প্রভিশন, যদি স্টেট মনে করে যে আমি এগুলো মানে স্টেট যদি এই সমস্ত মানে যেগুলো ডাইরেক্টিভ প্রিন্সিপালে বলা আছে, যেমন আমি বলছি রাইট মানে যেমন বলছি ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি বলা আছে, ইউনিফর্ম সিভিল কোড বলা আছে, এই সমস্ত জিনিসগুলো আরো অনেক কিছু আছে, এই সমস্ত রাইট গুলো যদি এনফোর্সেবল না করতে পারে স্টেট, তাহলে কোনো অ্যাকশন তুমি নিতে পারবে না। নো অ্যাকশন ক্যান বি টেকেন এগেইনস্ট দ্য স্টেট ইন দ্য কোর্ট অফ ল। লয়ে নিতে পারবে না, কারণ তোমাকে প্রথমেই বলে দিয়েছে এটা পলিটিক্যালি এনফোর্সেবল, জুডিশিয়ালি বা লিগালি দ্বারা এনফোর্সেবল নয়। নেক্সট, তো এবার আছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে কি বলছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস এন্ড দ্য ডাইরেক্টিভ স্টেট পলিসি এমবডি এ স্কিম টু মেক ইন্ডিয়া এ ট্রুলি ওয়েলফেয়ার স্টেট। অর্থাৎ আমাদের যে স্টেট
সেটা সত্যিই খুবই ভালো স্টেট বলতে গেলে, ট্রুলি একটা ওয়েলফেয়ার স্টেট। ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল এই দুটো জুড়ে আমাদের দেশটাকে একটা ট্রুলি ওয়েলফেয়ার স্টেট তৈরি করেছে। নেক্সট, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আচ্ছা, একটা জিনিস জানবে, গভর্নমেন্ট দু ধরনের হয়, ঠিক আছে? একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একটা প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট। বাট আমাদের দেশ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, বাট যদি তুমি মনে করো ইউএসএ হচ্ছে প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট, ইউকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে? তো আজকে আমি এটা একটু ডিসকাস করি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বোথ সেন্টার এন্ড দ্য স্টেট। সেন্টারে এবং স্টেটে দুটোতেই আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে। এবং এটাও বলছে দ্য গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার। গভর্নমেন্ট কিন্তু অলওয়েজ লেজিসলেচারের কাছে রেসপন্সিবল হয়। এবং দ্য প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট। প্রেসিডেন্ট কিন্তু কনস্টিটিউশনের হেড। এবং আরো বলেছে দ্য মেম্বার অফ দ্য লোকসভা আর ইলেক্টেড বাই দ্য পিপল ডাইরেক্টলি ফর দ্য পিরিয়ড অফ 5 ইয়ার্স। সেটা আমরাও জানি যে লোকসভার বলতে গেলে যারা লোকসভায় যারা এমপি হয়, মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে, তারা যেতে 5 বছরের জন্য, এবং ডাইরেক্টলি জনগণের ভোটে যেতে, কোনো ইনডাইরেক্টলি ভাবে নয়। এইবার যেটা আসছে সেটা হচ্ছে ইউনিক ব্লেন্ড, রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, রিজিড মানে কি, ফ্লেক্সিবল মানে কি, সেটা একটু ভালো করে জেনে নাও। রিজিড মানে হচ্ছে দৃঢ়, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয়, অর্থাৎ সহজে চেঞ্জ করা যায়। রিজিড মানে সহজে চেঞ্জ করা যায় না। তো অ্যাজ এ আমি এইটা বলবার আগে আমি একটা কথা বলি, আমাদের রিটেন কনস্টিটিউশন যেহেতু অন্যান্য দেশের যে সমস্ত রিটেন কনস্টিটিউশন আছে না, সহজে চেঞ্জ করা যায় না। কারণ যেহেতু যেগুলো ওরাল কনস্টিটিউশন সেগুলো খুবই ফ্লেক্সিবল হয়, আর রিটেন কনস্টিটিউশন খুবই রিজিড হয়। কিন্তু আমাদের সত্যি এতটাই বলতে গেলে আমরা গর্বিত যে আমাদের কনস্টিটিউশন সহজে যে চেঞ্জ করা যায় না তাও নয়, আবার খুব সহজেই যে চেঞ্জ হয়ে যায় তাও নয়। স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি এন্ড সিম্পল মেজরিটি প্লাস রাটিফিকেশনের মাধ্যমে চেঞ্জ হয়। এই তিনটে প্রসেস আছে। নাম্বার 1, সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি মানে 50% সাপোর্ট দিলেই কনস্টিটিউশনে কিছু কিছু আর্টিকেল আছে চেঞ্জ হয়। কিছু আর্টিকেল আছে স্পেশাল মেজরিটি লাগে। স্পেশাল মেজরিটি মানে 2/3, মানে 2/3, ঠিক আছে? আর কিছু আর্টিকেল আছে যেখানে স্পেশাল মেজরিটি তো লাগেই, আর স্টেটের রাটিফিকেশন আর লাগে। স্টেট মানে রাজ্য, মানে প্রত্যেকটা যে রাজ্য আছে, রাজ্যের যে বিধানসভা আছে তার 60% সাপোর্ট লাগে। এই তিনটে প্রসেসের মাধ্যমে আমাদের কনস্টিটিউশন চেঞ্জ হয়, যেটা আর্টিকেল 368 এ বলা আছে। তো এই রিটেন কনস্টিটিউশন ইজ generally said to be rigid. Written constitution সত্যি খুব rigid হয়। The Indian constitution through though written is sufficiently flexible. Indian constitution কিন্তু অনেকটাই flexible. There are only few provisions, কিছু provision আছে which can be amended by the special majority of parliament. এখানে কিছু provision আছে যেগুলো পার্লামেন্টের স্পেশাল মেজরিটি দিয়ে চেঞ্জ হওয়া যায়। That is why Indian constitution is amended 108 times so far. যদি আজকে বলতে গেলে ওমেন রিজার্ভেশন বিল পাস হয়ে যেত তাহলে 2009 108 টাইম অ্যামেন্ডমেন্ট হয়ে যেত। বাট যেহেতু রাজ্যসভা পাস করেছিল, লোকসভা পাস করেনি, তাই 107 টাইম অ্যামেন্ডমেন্টটা হয়েছে। নেক্সট আমরা ডিসকাস করবো কিসের উপরে, ফেডারেশন, স্ট্রং সেন্ট্রালাইজিং এজেন্সি। আচ্ছা, একটা জিনিস জেনে রাখবে, দু ধরনের ক্যারেক্টার হয়, একটা হচ্ছে ফেডারেল ক্যারেক্টার, একটা ইউনিটারি ক্যারেক্টার। এই দুটো জিনিস কি সেটা আগে আমাকে জানতে হবে। এই দুটো জিনিস হচ্ছে বলতে গেলে, ইউনিটারি ক্যারেক্টার হচ্ছে একনায়কতন্ত্র, আর ফেডারেল ক্যারেক্টার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেটা ইউএস এর আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, চায়না আছে একনায়কতন্ত্র। এখন তুমি হয়তো বলবে স্যার এই দুটো আমাদের দেশে কি একসাথেই প্রচলিত? হ্যাঁ, এই দুটো প্রচলিত, বাট নর্মাল সময় আমাদের দেশ কিন্তু ফেডারেল কান্ট্রি। বাট আদার্স যখন তোমাদের ইমার্জেন্সি আসবে, ঠিক আছে, আর্টিকেল 352 থেকে 360, ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, এই ইমার্জেন্সি যখন আসবে তখন বলতে গেলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইউনিটারি ক্যারেক্টার, অর্থাৎ তখন প্রেসিডেন্ট যা বলবে সেটাই সব। বাট ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু ভারতবর্ষে একবারই জারি হয়েছিল, সেটা করেছিলেন তোমার মানে মাননীয় প্রেসিডেন্ট, উনি প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, উনি করেছিলেন এটা। তারপর থেকে অনেক জায়গায় স্টেট ইমার্জেন্সি জারি হয়েছে, বাট ন্যাশনাল ইমার্জেন্সি কিন্তু আর জারি হয়নি। আর ন্যাশনাল ইমার্জেন্সি জারি হলে প্রেসিডেন্ট যেটা বলবে সেটাই সেশন ফান্ড। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য ফেডারেল কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বাট ইট অ্যাকোয়ার্ড এই ইউনিটারি ক্যারেক্টার। কিন্তু এর মধ্যে ইউনিটারি ক্যারেক্টারটাও পড়ে ডিউরিং দ্য টাইম অফ দ্য ইমার্জেন্সির সময়। দ্য কম্বিনেশন অফ ফেডারেল এন্ড ইউনিটারি ক্যারেক্টার ইজ দ্য ইউনিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এবং আমাদের এটা একটা স্পেশাল ফিচার যে আমাদের মধ্যে দুটো জিনিসই আমাদের মধ্যে ভরা আছে। নেক্সট পড়ি আমরা, সেটা হচ্ছে অ্যাডাল্ট সারফেস। অ্যাডাল্ট সারফেস কি বলছে, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এভরি ম্যান এন্ড ওম্যান অ্যাবভ দ্য 18 ইয়ার্স অফ এজ, যাদেরই 18 বছরের ওপরে বয়স, ঠিক আছে, 18 বছরের ওপরে যাদেরই বয়স, ঠিক আছে, হ্যাভ বিন গিভেন টু দ্য রাইট টু ইলেক্ট রিপ্রেজেন্টেটিভ ফর লেজিসলেচার। তারা চাইলে কি করতে পারবে, ভোট দিতে পারবে। কেন দেবে? লেজিসলেচার সিলেক্ট করবে, সেটা সেন্ট্রালে হতে পারে, স্টেটেরও হতে পারে।
মানে তোমার লোকসভার হতে পারে, আবার তোমার বিধানসভারও হতে পারে। নেক্সট, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। এবার আমি এটা কথা একটু বলে নিই, এটা আগে বলবার আগে আমি আপনি বলে দিই। সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন 3টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, তারপরটা লেজিসলেটিভ, তারপরে জুডিশিয়ারি। এটা তোমরাও ভালো করে জানো। বাট বর্তমানে জানো তো ফ্রিডম অফ প্রেস নিয়েও একটা ব্যাপার আছে, তারা নিজেকে এখন একটা পিলার মনে করে। বাট একটা জিনিস বলে দিই, আমাদের কনস্টিটিউশনের 3টেই পিলার। ঠিক আছে, ফ্রিডম অফ প্রেস কোন পিলারের পর্যায়ে কিন্তু পড়ে না। আমাদের 3টেই পিলার, এবং এই 3টে পিলার এক্সিকিউটিভ লটাকে এক্সিকিউট করে, লেজিসলেচার লটাকে তৈরি করে, আর জুডিশিয়ারি লটাকে ইন্টারপ্রেট করে। এটাই হচ্ছে মেইন ঘটনা। ঠিক আছে, তো আজকে আমি একটা জিনিস বলছি, an independent and impartial judiciary with a power of judicial review has been established under Constitution of India. ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্সিয়াল জুডিশিয়ারি একটা পাওয়ার আছে। কি পাওয়ার আছে? জুডিশিয়াল রিভিউ, যেটা আমাদের কনস্টিটিউশনে স্থাপন করা আছে। এবং জুডিশিয়ারি ইজ দ্য কাস্টোডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। জুডিশিয়ারি কি? সেটা হচ্ছে কাস্টোডিয়ান। মানে বলতে গেলে কাস্টোডিয়ান মানে কি? মানে দেখাশোনা করে। কে দেখাশোনা করে? জুডিশিয়ারি ফান্ডামেন্টাল রাইটটাকে দেখাশোনা করে যে সেটা ঠিক মতো চলছে কিনা। নেক্সট, সেকুলার স্টেট মানে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা আমাদের অনেকে ভুল করে। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষতা। তো ধর্মনিরপেক্ষতা মানে কি? আমাদের দেশ ধর্মনিরপেক্ষ, আমরা ধর্মনিরপেক্ষ না। আমরা যে যার মতো ধর্ম নিয়ে চলি। কেউ বলুন হিন্দু নিয়ে চলে, কেউ মুসলিম নিয়ে চলে, কেউ খ্রিস্টান নিয়ে চলে। বাট আমাদের দেশে সমস্ত ধর্মের লোক বসবাস করে, সেই জন্য আমাদের কান্ট্রিকে সেকুলার কান্ট্রি বলা হয়ে থাকে। তো সেই জন্য আমি বলি সেটা হচ্ছে সেকুলার স্টেট হ্যাজ নো রিলিজিয়ান অফ ইটস ওন। তার নিজস্ব কোনো রিলিজিয়ান থাকে না। ঠিক আছে, নিজস্ব কোনো রিলিজিয়ান থাকে না। ইট ট্রিটস অল রিলিজিয়ানস ইকুয়ালি। এটা কিন্তু সমস্ত রিলিজিয়ানকে ইকুয়ালি ভাবে ট্রিট করে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের দেশে সমস্ত ধরনের রিলিজিয়ানই চলে, কোনো রিলিজিয়ানই বাদ নেই। এইবার যেটা আসছে লাস্ট আমাদের কিছু, বলো। এটা স্যার কোন সেমিস্টারে স্যার? তোমাদের সেমিস্টারই পড়াচ্ছি, পল সায়েন্স, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। স্যার এটা স্যার পড়েছি স্যার হ্যাঁ, কতবার। তো আবার আছে না, তোমরা এতদিন পল সায়েন্স পড়ে এসেছিলে, এইবার এটা পড়ছো ফোর্থ তুমি সেমিস্টারই কনস্টিটিউশন। তো? হ্যাঁ, ফোর্থ সেমেরই তো স্যার এটা। ফোর্থ সেমের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রথম টপিকটা বাদ দিয়ে দ্বিতীয় টপিকটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার অনেকবার পড়েছি তো স্যার, তাই জিজ্ঞেস করছিলাম। না না, এটাও আছে বলতে গেলে। আমি আজকে অন্য ব্যাচটাও পড়িয়েছি এই জিনিস সেম। তো ওকে স্যার। এবার হচ্ছে লাস্ট পার্ট কি আছে? ফান্ডামেন্টাল ডিউটিজ এর ক্ষেত্রে এখানে কি বলছে? ফান্ডামেন্টাল ডিউটিজ এর ক্ষেত্রে বলছে অর্থাৎ আমাদের একটা মৌলিক কর্তব্যগুলো কি পড়ে? ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনকর্পোরেটেড ইন আর্টিকেল 51A পার্ট 4A অফ কনস্টিটিউশন। অর্থাৎ ফান্ডামেন্টাল যে ডিউটিস গুলো আছে সেটা কিন্তু আর্টিকেল 51A পার্ট 4A তে কিন্তু এটা বলা আছে। এবং আরো জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যেটা মানে একদম প্রথম যখন আমাদের প্রিএম্বল তৈরি হয়েছিল তখন কিন্তু ছিল না এটা। পরবর্তীকালে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ এটাকে ইনসার্ট করা হচ্ছে। এই হলো আজকের টপিক, সেটা হচ্ছে নেচার অ্যান্ড সালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন।